যে আপনি কাকে বলছেন যে সতর্ক হয়ে যাইতে? তো আমরা শুরু করে দেই। তো আমরা এর আগের দিন মনে হয় ধ্রুব পর্যন্ত পড়ছিলাম, চলকটাও বলা হয়েছিল। ওভাবে না, চলকটা আজকে আবার একটু আলোচনা করতে হবে। তো চলক সম্পর্কে তোমাদেরকে প্রথমে ধারণা দিই। আচ্ছা, তোমাদের চলক সম্পর্কে কি কারো ধারণা আছে? কেউ বলতে পারবা যে চলক জিনিসটা কি আসলে? হ্যালো। চলক হচ্ছে যেটার মান পরিবর্তন হয়। হুম, সেটাই, এটা হচ্ছে চলক। তো দেখো, চলককে আমরা মানে চলকের যদি আমরা প্রকারভেদ করতে যাই তাহলে আমাদেরকে দুই ভাবে ভাবতে হবে। একটা হচ্ছে ঘোষণার ভিত্তিতে, আর একটা হচ্ছে কাজের ভিত্তিতে, কার্যকারিতার ভিত্তিতে। ঠিক আছে? তো ঘোষণার ভিত্তিতে হচ্ছে স্থানীয় চলক, আর একটা হচ্ছে সার্বজনীন চালক। তারপর হচ্ছে কার্যকারিতার ভিত্তিতে যে চলক সেটা হচ্ছে স্বয়ংক্রিয়, বাহ্যিক, স্থির, আর একটা হচ্ছে রেজিস্টার চলক। এগুলোর আমরা বিস্তারিত রূপে একটু পড়বো। তো দেখো, স্থানীয় চলক, ঠিক আছে? তো স্থানীয় চলক হচ্ছে আমরা যদি কোনো একটা ফাংশনের মধ্যে কোন একটা চলককে আমরা যদি ঘোষণা করি, ঠিক আছে, ওই চলকটা শুধুমাত্র ওই ফাংশনটাতেই আমরা কাজ করব। ঠিক আছে? ওই চলকটা ওই ফাংশনটার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে ওই চলকটাকে আমরা বলবো স্থানীয় চলক বা লোকাল ভেরিয়েবল। আর সার্বজনীন চলক যেটা, ওইটা কিভাবে, আমরা যদি একটা ফাংশনের চলকটা, ঠিক আছে, আর একটা ফাংশনেও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? এরকম মানে অন্য কোনো ফাংশনেও আমরা এই চলকটা ইউজ করতে পারতেছি, তাহলে সেই চলকটাকে আমরা বলবো সার্বজনীন চলক বা গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে? লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল এই দুইটা জিনিস এরকম। তো তারপর কার্যকারিতার উপর নির্ভর করে আমরা চার ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? স্বয়ংক্রিয় চলক, বাহ্যিক চলক, স্থির চলক, আর একটা হচ্ছে রেজিস্টার চলক। ঠিক আছে? তো স্বয়ংক্রিয় বা অটোমেটিকটা আমরা একটু দেখি। ঠিক আছে? আর এখানে একটা কথা বলা আছে যে সি প্রোগ্রামে ব্যবহৃত সকল লোকাল ভেরিয়েবলই হচ্ছে অটোমেটিক ভেরিয়েবল। ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবা যে সকল যেগুলো লোকাল ভেরিয়েবল আছে সবগুলোই কিন্তু তোমাদের অটোমেটিক ভেরিয়েবল। ঠিক আছে? আর অটোমেটিক ভেরিয়েবল আমরা ডেটা টাইপের পূর্বে অটো শব্দটি ব্যবহার করব। ঠিক আছে? যেমন এখানে দেখো এক্সাম্পল দেয়া আছে, আমরা যদি এই যে এক্স ওয়াই জেড এখানে হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে, ইন্টিজার হচ্ছে এদের ডেটা টাইপ, আর এটা হচ্ছে অটো ভেরিয়েবল। ঠিক আছে? অটোমেটিক, এই জন্য আমরা সামনে অটো ইউজ করছি। ঠিক আছে? তারপরে এইটাতে দেখো এ ভেরিয়েবলটার হচ্ছে ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, আর এটা হচ্ছে অটোমেটিক ভেরিয়েবল, এই জন্য সামনে আমরা অটো দিয়ে দিছি। আচ্ছা, তারপর দেখো এক্সটার্নাল ভেরিয়েবল। দেখো, এক্সটার্নাল ভেরিয়েবল এক ধরনের গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে? এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এক্সটার্নাল ভেরিয়েবল হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। আর এটার জন্য আমরা ডেটা টাইপের পূর্বে এখানে আমরা EXTRN, ঠিক আছে, এক্সটার্নাল, এই কথাটার জন্য এটা শর্ট ফর্ম EXTRN। ঠিক আছে? এটা ইউজ করব। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে EXTRN ইন্টিজার, তারপর হচ্ছে এক্স। ঠিক আছে? তারপর হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে? অটোমেটিক ভেরিয়েবল কিন্তু যদি একটা ফাংশন ইউজ করা হয় তাহলে সে সবসময় তার প্রারম্ভিক মানটা ব্যবহার করে। কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবলটা সবসময় তার যে লাস্ট যে মানটা আছে, মানে সর্বশেষ যে মানটা সে ইউজ করছে সেই সর্বশেষ মানটা সে ব্যবহার করে। এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে? তো স্ট্যাটিক ভেরিয়েবলের সামনে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, তারপর হচ্ছে রেজিস্টার ভেরিয়েবল। আচ্ছা, রেজিস্টার সম্পর্কে আমরা আগেই পড়ে আসি। রেজিস্টার কিন্তু স্টোরেজ ডিভাইসে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে রেজিস্টার ভেরিয়েবলের সেম। তো ডেটা টাইপের পূর্বে আমরা এখানে রেজিস্টার কথাটা ইউজ করব রেজিস্টার ভেরিয়েবলে। যেমন দেখো রেজিস্টার ইন্টিজার এক্স ওয়াই জেড। তারপরে চলক ঘোষণা আমরা কিভাবে করব? ঠিক আছে? তো চলক ঘোষণা করার সিনট্যাক্সটা তোমরা এখানে দেখো। প্রথমে দিতে হবে ডাটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবল নেম। ঠিক আছে? যেমন এখানে দেখো ইন্টিজার, তারপরে দিচ্ছি আমরা এ। ঠিক আছে? তো আমাদের চলকটা হচ্ছে এ আর ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। আর যদি আমরা এইটার মানটা সহ যদি আমরা উল্লেখ করে দেই তাহলে দেখো ডেটা টাইপ তারপর ভেরিয়েবল তারপরে ইকুয়াল দিয়ে ওই চলকটার যে মান ওইটা আমরা বসে দিতে পারবো। যেমন এখানে INT A ইকুয়াল 40। ঠিক আছে? তারপর দেখো
আচ্ছা, এখানে ডেটা টাইপের কথাগুলো লিখছে। ক্যারেক্টারের জন্য CHAR, তারপর ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করি INT, তারপর ফ্লোটের জন্য ফ্লোট, আর ডাবলের জন্য আমরা পুরো ডাবলটাই লিখি। ঠিক আছে, তারপর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সি ভাষায় চলক নামকরণের নিয়মাবলী। ঠিক আছে, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ জিনিস, এখানে স্টার্ট দেয়া আছে। তো দেখো তোমরা, আমাদের চলক লিখতে হলে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা দেখো, এটার প্রথম অক্ষর চলক যে আমরা লিখবো, এটার মধ্যে প্রথম অক্ষরে অবশ্যই আমরা এই যে ক্যারেক্টার ইউজ করব, আমরা কোনো সংখ্যা লিখতে পারবো না। ঠিক আছে, হোক সেটা বড় হাতের আর ছোট হাতের যেভাবে হোক, কিন্তু আমাদেরকে সবসময় ক্যারেক্টারে লিখতে হবে, আমরা কখনো প্রথমে সংখ্যা লিখতে পারবো না। দেখো এখানে শুদ্ধ নিয়ম এবং অশুদ্ধ নিয়ম দেয়া আছে। শুদ্ধ নিয়মে দেখো, শুদ্ধ নিয়মে আমরা সংখ্যা ইউজ করছি কিন্তু সংখ্যাটা পরে, ঠিক আছে, কিন্তু অশুদ্ধ নিয়মে দেখো আমরা কিন্তু প্রথমে সংখ্যাটা ইউজ করছি, তাইলে এটা কিন্তু অশুদ্ধ হয়ে গেছে। তার মানে আমরা এইভাবে চলক ঘোষণা করতে পারবো না, এই জন্য এটা ভুল। তারপরে দেখো, আমরা চলকে আন্ডারস্কোর আর ডলার সাইন ছাড়া অন্য কোনো বিশেষ অক্ষর আমরা ব্যবহার করতে পারবো না, যেমন @, হ্যাশ, এন্ড, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমরা শুধুমাত্র আন্ডারস্কোর আর হচ্ছে ডলার সাইনটা ইউজ করতে পারবো। এই যে এখানে দেখো আন্ডারস্কোর ইউজ করছি, কিন্তু এই যে এখানে এই যে এই চিহ্নটা ইউজ করার কারণে এটা ভুল হয়ে গেছে, এখানে হ্যাশ ব্যবহার করার কারণে এটা ভুল হয়ে গেছে। তারপর আমরা এখানে কোনো স্পেস দিতে পারবো না। ঠিক আছে, আমাদের যদি স্পেস দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে আন্ডারস্কোর ইউজ করতে হবে। তো স্পেস দেয়া যাবে না, এই যে দেখো এখানে স্পেস দেয়া আছে, এই জন্য এটা ভুল। আর স্পেস দেওয়ার আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা আন্ডারস্কোর ইউজ করব, এই যে এখানে দেখো। তারপর হচ্ছে কিওয়ার্ড ছাড়া চলকের নাম হিসেবে যে কোনো নাম, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে চলে আসলাম আমরা রাশিমালা বা এক্সপ্রেশন। তো রাশিমালায় তোমরা দেখো, আচ্ছা এখানে সব জিনিস সেম আগের মতো। এখানে আমরা যখন গুণ করব সেক্ষেত্রে আমরা এই যে দেখো স্টারের মতো একটা চিহ্ন দিয়ে আমরা গুণটাকে ডিফাইন করি। তারপর এখানে হচ্ছে ভাগটাকে আমরা স্ল্যাশ যে চিহ্নটা, এটা দিয়ে আমরা ডিফাইন করতেছি। ঠিক আছে, তো আর সাধারণভাবে আমরা যে জিনিসগুলো লিখি এগুলোকে আমরা এক্সপ্রেশনের সাহায্যে কিভাবে লিখতে পারবো এটা তোমরা দেখো। এখানে দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। ঠিক আছে, এই যে দেখো এ ইন্টু এ আলাদাভাবে লিখছি, তারপরে প্লাস, তারপর আমরা 2 দিছি, 2 এর সাথে এ আর বি গুণ আকারে আছে, এই জন্য সবগুলো আলাদা আলাদা গুণ ভাবে লিখলাম, 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, তারপর ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম, তারপর বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি। ঠিক আছে, এগুলো তোমরা বুঝে যাবা। তারপর হচ্ছে এই জিনিসটাতে একটা দেখো, যখন আমাদের স্কোয়ার রুটটা আসতেছে তখন আমরা এখানে একটা জিনিস ইউজ করতেছি, SQRT, স্কোয়ার রুট। ঠিক আছে, স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা এই যে চিহ্নটা ইউজ করি, তারপর বাকি সব আগের মতোই। আচ্ছা, তারপরে হচ্ছে যোগ অপারেটর। যোগ অপারেটরে এই যে যোগ চিহ্ন এটাই। ঠিক আছে, আর এখানে আমরা যে কোনো টাইপের ডেটাই আমরা ব্যবহার করতে পারি যোগ করার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে ইন্টিজার, ফ্লোট যে কোনোটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে বিয়োগ, বিয়োগে আমরা যে কোনো ডেটা টাইপ ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে সি প্রোগ্রামের জন্য বিশেষ ধরনের ক্যারেক্টার যেগুলো আছে। ঠিক আছে, দেখো প্লাস, মাইনাস, তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে ভাগ আছে, তারপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজটা দিয়ে অবশ্য ভাগশেষ বোঝায়, তারপর হচ্ছে এন্ড, ইকুয়াল, ইকুয়াল, এগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা নিচে বিস্তারিত পড়তেছি। আর সি প্রোগ্রামের অপারেটর গুলোকে আমরা কিভাবে ভাগ করতেছি দেখো, ইউনারি আছে, বাইনারি আছে, টার্নারি আছে। তো ইউনারিটাকে আমরা আবার বিভিন্ন ভাবে ভাগ করছি, গাণিতিক, সম্পর্কযুক্ত, যুক্তিমূলক, বিট ওয়াইজ, অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে কন্ডিশনাল। ঠিক আছে, তো ইউনারি, কেউ কি কিছু বলবা? বাইনারির ভাগ, ইউনারির না। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ওইটা বলতে ভুল হয়ে গেছে। আচ্ছা, বাইনারি। আচ্ছা, তো দেখো ইউনারি অপারেটর। ঠিক আছে, ইউনারি অপারেটরের ক্ষেত্রে আমরা এই যে দেখো ইউনারি যে প্লাস, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার ক্ষেত্রে ইউজ করি, মাইনাস হচ্ছে তোমার ঋণাত্মক মান বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। ঠিক আছে, এই দুইটা সম্পর্কে আমাদের একটু আলোচনা আছে। ঠিক আছে, তো ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে হচ্ছে তোমরা যে অপারেন্টটা আছে, ঠিক আছে, তার মানের সাথে এক যোগ করতে হবে, এক যোগ করলে এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা কে প্লাস প্লাস দ্বারা প্রকাশ করা হয়। ইনক্রিমেন্টের দুইটা আছে ভাগ, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে প্রি। ঠিক আছে, ওইটা আমরা নিচে পড়বো, আগে আমরা এগুলো দেখে নেই। তারপর হচ্ছে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্টকে এই যে মাইনাস, দুইটা মাইনাস দিয়ে আমরা প্রকাশ করি। তো ডিক্রিমেন্টটা হচ্ছে ওইটার উল্টা, মানে এটার মান হতে এক আমরা বিয়োগ করবো, ওইটাতে আমরা এক যোগ করছিলাম।
তারপর হচ্ছে এই যে দেখো নট অপারেশনের ক্ষেত্রে এই যে আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে এটা আমরা ইউজ করি। তারপর হচ্ছে পরিপূরকের ক্ষেত্রে এই যে এই চিহ্নটা, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবো। আচ্ছা, এখন আমরা ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট সম্পর্কে একটু দেখি। দেখো আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই, আই এর পর যদি প্লাস প্লাস থাকে ওইটা হচ্ছে পোস্ট বা পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে আই এর আগে যদি প্লাস প্লাস থাকে তাহলে ওটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট বা প্রিফিক্স। ওকে, তো যেটা হচ্ছে পোস্ট ফিক্স বা পোস্ট ইনক্রিমেন্ট, এটার ক্ষেত্রে তোমরা দেখো আই এর মান দেয়া আছে 2 আর জে এর মান দেয়া আছে প্লাস প্লাস আই, ঠিক আছে, তখন আমাদের দেখো আই এবং জে দুটোরই মান হয়ে যাচ্ছে 3, ঠিক আছে। এটা কিভাবে দেখো, পোস্ট ইনক্রিমেন্টে প্রথমে এখানে দেখো কি বলা আছে, প্রথমে বাম পাশে চলকের মান অ্যাসাইন করে, ঠিক আছে, বাম পাশে কোনটা আছে, জে আছে, বাম পাশে কোনটা আছে, আই আছে, ঠিক আছে, আই চলকের মানটা অ্যাসাইন করে। তার মানে দেখো আইটার সাথে আমরা 1 যোগ করে দিলাম, ঠিক আছে, আইটার সাথে আমরা 1 যোগ করে দিলে কত হবে, 3, ঠিক আছে। And তারপরে হচ্ছে তারপরে কি করে, অপারেন্টের মান 1 বৃদ্ধি করে, তারপরে এই যে দেখো অপারেন্টের মানটা 1 বৃদ্ধি করে দিছে, মানে 2 এর সাথে আরেকটা 1 যোগ করে দিছে, ঠিক আছে, ইনক্রিমেন্ট করে দিছে, তাহলে 3। তার মানে এখানে দেখো আই ও জে দুইটার মানই হচ্ছে তোমার 3 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আর প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখো আই ইকুয়াল টু আর জে ইকুয়াল আই প্লাস প্লাস, ঠিক আছে, এটার ক্ষেত্রে প্রথমে আমাদের এটা যোগ করে নিবে। দেখো আই এর মান প্রথমেই হয়ে যাবে 3, কিন্তু তারপর আবার কি করবে, তারপর ফলাফলটাকে বাম পাশের চলক দ্বারা অ্যাসাইন করে, বাম পাশে কোনটা আছে, আই আছে, আই এর মান কত, 2, ঠিক আছে, দেখো 2 দ্বারা অ্যাসাইন করে দিছে, জে এর মান হয়ে গেছে 2। আচ্ছা, এটা কি বুঝছো? ভাইয়া এটা বুঝি নাই। আচ্ছা দেখো পোস্ট ফিক্স আর প্রিফিক্স দুইটার মধ্যে তোমরা মেইন পার্থক্যটা লক্ষ্য করো, এখানেও আই এর মান 2, এখানেও আই এর মান 2, ঠিক আছে, এখানে জে এর মান হচ্ছে প্লাস প্লাস আই, এখানে জে এর মান হচ্ছে আই প্লাস প্লাস। তোমরা সাধারণভাবে চিন্তা করো, যখন প্রিফিক্স যেটা আছে, পোস্ট ফিক্স যখন থাকতেছে, পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে, তখন আই আর জে দুইটারই মান হয়ে যাচ্ছে, মানে দুইটারই মান 1 করে বৃদ্ধি পাচ্ছে। তোমরা দেখো আই আর জে দুটোরই মান হয়ে গেছে 3, কিন্তু যেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখো আই আর জে দুইটার ক্ষেত্রেই দেখো, জে এর ক্ষেত্রে এটা হচ্ছে, দেখো আই এর মান প্রথমে হয়ে যাচ্ছে 3, ঠিক আছে, আর জে এর মানটা হয়ে যাচ্ছে ওই যে আগে আই এর যে মানটা ছিল ওইটাই হয়ে যাচ্ছে জে এর মান, ঠিক আছে। এটার মেইন কারণটা এই যে উপরে লেখা আছে, প্রথমে প্রিফিক্সে প্রথমে অপারেন্টের সাথে 1 যোগ করে, যেমন আই এর সাথে 1 যোগ করে আমরা 3 লিখে দিলাম, তারপরে ফলাফলকে বাম পাশের, দেখো বাম পাশে কত আছে, 2 আছে, ফলাফলকে বাম পাশের চলক দ্বারা অ্যাসাইন করে, তার মানে বাম পাশের চলকটার মানটা হয়ে যায় মান, তার মানে জে এর মানটা হয়ে যাবে আই এর মানটার সমান। দেখো জে ইকুয়াল 2 হয়ে গেছে। আচ্ছা, এটা কি আরো বুঝাইতে হবে নাকি বুঝছো? হ্যালো, আচ্ছা, এইটা নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, তোমরা কি সবাই বুঝছো এটা নাকি বুঝো না, এটা বলো। ভাইয়া আরেকবার বুঝে দেন। হ্যাঁ, সেটা বলতে হবে তো। দেখো এখানে যেন অনেক সাউন্ড হচ্ছে। সবাই ভাইয়া কিসের মিউট করে ফেলি আমরা, কে যেন কথা বলতেছে? মাইক্রোফোন গুলো অনেকেরই মিউট করা নাই, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, এখন ভালো করে তোমরা দেখো, দুইটার ক্ষেত্রে আই এর মান 2, ঠিক আছে, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। দেখো এটার ইনক্রিমেন্ট আগে আছে আর এটার ইনক্রিমেন্টটা পরে আছে, ঠিক আছে। তো দেখো জে এর মান এখানে প্লাস প্লাস আই, ঠিক আছে, আর এখানে জে এর মানটা দেখো আই প্লাস প্লাস। এখানে তোমরা দেখো যখন আই ইকুয়াল 2,
তারপরে হচ্ছে জে ইকুয়াল প্লাস প্লাস আই, তখন হচ্ছে তোমাদের, আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট। আচ্ছা এখন আমরা দেখি বাইনারি অপারেটর। ঠিক আছে, বাইনারি মানে হচ্ছে কত, দুই। যে সকল অপারেন্ড দুটি, মানে যে সকল অপারেটর দুটি অপারেন্ড নিয়ে কাজ করে সেটা হচ্ছে বাইনারি অপারেটর। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। আবার বাইনারি অপারেটরকে মাইক্রোফোন গুলো মিউট করে রাখো সবাই। আচ্ছা, বাইনারি অপারেটরকে আবার আমরা 6 ভাগে ভাগ করতেছি: গাণিতিক অপারেটর, সম্পর্কযুক্ত অপারেটর, যুক্তিমূলক, আর একটা হচ্ছে বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট আর কন্ডিশনাল। ঠিক আছে, এই 6টা ভাগে ভাগ করা হয়। মানে এই 6টা ভাগের আমরা একটু ডিটেলস পড়বো। ঠিক আছে, তো বাইনারি অপারেটরের মধ্যে যেটা গাণিতিক কাজ, মানে গাণিতিক কাজ করার জন্য সেটা হচ্ছে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, আর হচ্ছে এই যে এই চিহ্নটা পার্সেন্টেজের যেটা চিহ্নটা আমরা ইউজ করি, এটা আমরা এই ক্ষেত্রে আমরা ভাগশেষ, দেখো এখানে বলা আছে, এটা আমরা ভাগশেষ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই যে পার্সেন্টেজ চিহ্নটা ইউজ করব। তার আগে এটা হচ্ছে ভাগ, এটা গুণ, এটা যোগ, এটা বিয়োগ, বিয়োগ এটা যোগ। তারপর হচ্ছে সম্পর্কযুক্ত অপারেটর, এটা হচ্ছে তোমাদের লেস দেন। ঠিক আছে, তারপর হচ্ছে লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে গ্রেটার দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে ইকুয়াল ইকুয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে যুক্তিমূলক, এই যে এটা হচ্ছে তোমাদের অড অপারেশন। ঠিক আছে, তারপর ভাইয়া আরেকটা থাকে নট ইকুয়াল। নট ইকুয়াল, হ্যাঁ নট ইকুয়াল তো থাকে। সেক্ষেত্রে তোমরা যখন নট ইকুয়াল ইউজ করবা তখন সেক্ষেত্রে তোমাদেরকে এই যে নট যে সাইনটা আছে না, নট সাইনটা এখানে ইউজ এই করে দিলেই সাইনটা দিয়ে একটা ইকুয়াল চিহ্ন। হ্যাঁ ওইটাই হয়ে যাবে তোমাদের নট, মানে নট ইকুয়াল। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের নট অপারেশন, তারপরটা হচ্ছে এন্ড, তারপরটা হচ্ছে, তার আগেরটা হচ্ছে অর অপারেশন। তারপর হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। ঠিক আছে, এই যে এইগুলো আছে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে গাণিতিক অপারেটর, প্লাস মাইনাস, হচ্ছে এগুলো তো আমরা উপরেই দেখে আসলাম। সম্পর্কযুক্ত অপারেটরের মধ্যে এগুলো আমরা দেখে এসেছি। এই যে তুমি যে বলছিলে একটু আগে, কে জানি, এই যে দেখো নট ইকুয়াল চিহ্নটা, এটা হচ্ছে সমান নয় চিহ্ন, এই যে দেখো। তারপর হচ্ছে যুক্তিমূলক, এগুলো আমরা তো দেখে আসলাম টেবিলে। এই যে এটা হচ্ছে এন্ড অপারেশন, অর অপারেশন, আর একটা হচ্ছে লজিক্যাল নট অপারেশন। এই যে বিট ওয়াইজ অপারেটরটা আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। তো বিট ওয়াইজ অপারেটরে তোমরা দেখো, যখন দেখো এ আর বি আছে, ঠিক আছে, যদি আমরা এ এন্ড বি বলি তাহলে আমাদেরকে এন্ড, ঠিক আছে কিনা, এন্ড অপারেশনটাতে আমাদের যাইতে হবে। এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে আমরা তখন কি করি, এন্ড মানে কি বলতো, গুণ। এ এন্ড বি মানে কি, গুণ। ঠিক আছে কিনা, তাহলে সেইভাবে তোমরা মানে এন্ড অপারেশনে আমরা যেহেতু গেট পড়ে আসছি, ঠিক আছে, ওইভাবে তোমরা ইনপুট গুলোর আউটপুট গুলো এইভাবে দেখে নিবা গুণ করে করে। তারপর এটা হচ্ছে অর অপারেশন, তার মানে যোগ করে দিব। তারপর এখানে হচ্ছে এক্স অর, সেক্ষেত্রে এক্স অর এর যে সত্যক সারণীটা ছিল সেক্ষেত্রে তোমরা এইভাবে করবা। তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই চিহ্নটা ইউজ করা হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে লেফট শিফট। ঠিক আছে, এখানে যত লেফট শিফট এখানে দেওয়া আছে কত 2, তার মানে তত ঘর, একটা লেফট যদি বলে তাহলে লেফট সাইডে সরে যাবে, আর যদি রাইট শিফট বলে তাহলে রাইট সাইডে সরে যাবে। রাইট সাইডে সরে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে প্লাস ইকুয়াল। মানে কি, মানে যদি এই যে দেখো
এখানে বলা হয়েছে সি ইকুয়াল এ প্লাস বি, মানে এ প্লাস বিটা সি এর সমান, সেক্ষেত্রে এটা আমরা ইউজ করব। তারপরে যদি এখানে বলে সি প্লাস ইকুয়াল এ, ঠিক আছে, এটা প্লাস ইকুয়ালের ক্ষেত্রে এটা এইভাবে, তারপর হচ্ছে মাইনাস ইকুয়াল, এটা কিভাবে, সি প্লাস ইকুয়াল এ মানে হচ্ছে, দেখো এটা যদি এইদিকে আসে, তোমরা আগে এইটার ক্ষেত্রে দেখো, সি মাইনাস ইকুয়াল এ এর সমতুল্য সি হচ্ছে সি ইকুয়াল সি মাইনাস এ, এটা যদি এদিকে যায় তাহলে দেখো সি মাইনাস এ, ঠিক আছে, এভাবে হয় আর কি। তারপর হচ্ছে গুণ ইকুয়াল দেয়া আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে এই যে ভাগ ইকুয়াল আছে, পার্সেন্টেজ ইকুয়াল আছে, মানে এগুলো আছে। তারপরে এই যে দেখো, যেটা আমরা আগে পড়ে আসছি, লেফট শিফট, লেফট শিফট এন্ড অপারেশন, তারপর হচ্ছে রাইট শিফট এন্ড, তারপরে হচ্ছে And বিটওয়াইজ এন্ড, মানে এগুলো একটু শুধুমাত্র এই যে চিহ্নগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। তারপর কন্ডিশনাল, কন্ডিশনাল মানে কি, শর্ত থাকবে, ঠিক আছে, তো শর্ত থাকলেই ওটা হচ্ছে কন্ডিশনাল। তো conditional. কন্ডিশনালের ফরম্যাটটা তোমরা দেখো, এই যে ফরম্যাটটা দেওয়া আছে এক্সপ্রেশন 1, তারপর একটা হোয়াট চিহ্ন দেওয়া আছে, তারপর এক্সপ্রেশন 2, তারপর একটা টু চিহ্ন দিয়ে এক্সপ্রেশন 3। আচ্ছা, তারপরে দেখো টার্নারি অপারেটর, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখার জিনিস, এগুলো একটু খেয়াল করে করে মনে রাখবা, এগুলোতে বোঝানোর অত কিছু নাই। তো টার্নারি অপারেটর তিনটে অপারেটর নিয়ে কাজ করে, এটাই। তারপরে চলে আসলো কিওয়ার্ড। কিওয়ার্ড ব্যবহারের নিয়মটা একটু দেখে নাও। কিওয়ার্ড সমূহ একটি একক শব্দ বা ওয়ার্ডে লিখতে হয়, এইখানে আমরা কোনো স্পেস দিতে পারবো না, আর কিওয়ার্ডের প্রতিটি বর্ণ আমাদের ছোট হাতের অক্ষরে লিখতে হয়, এগুলা। বন্ধ হ মোটা মোটা দিস। আচ্ছা, তারপর কিওয়ার্ড গুলো তোমরা একটু দেখো, ANSI এর মান অনুযায়ী সিটে 32টি কিওয়ার্ড আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। আর হচ্ছে টার্বো সিটে আমরা আরো 11টা কিওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে মোট কিওয়ার্ড হলো 43টা। আর কিওয়ার্ড গুলোর এখানে নামগুলো দেওয়া আছে, দেখো অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার, কনস্ট্যান্ট, এরকম অনেকগুলো নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। টু ইফ গো টু ফর। তারপরে ইনপুট আউটপুট স্টেটমেন্ট, দেখো স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ স্টেটমেন্ট আর হচ্ছে জটিল স্টেটমেন্ট। আর তোমাদের স্টেটমেন্টটা কি, এটা একটা জিনিস, সেটা হচ্ছে প্রোগ্রামে কোনো এক্সপ্রেশনের শেষে যখন এই যে এই চিহ্নটা দেয়া থাকে, ঠিক আছে, তখন ওই জিনিসটাকে আমরা স্টেটমেন্ট বলবো, ঠিক আছে। তো স্টেটমেন্ট দুই প্রকারের, সাধারণ আর একটা হচ্ছে জটিল। জটিল স্টেটমেন্ট। হ্যাঁ, তো এটাই, এই যে সাধারণ স্টেটমেন্টের গঠন দিয়ে দিছে একটা সাধারণ, আর একটি মাত্র যখন ফাংশন থাকবে সেটাকে আমরা বলবো সাধারণ, আর হচ্ছে একাধিক ফাংশন যখন থাকবে এবং সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড মানে দ্বিতীয় বন্ধনী দ্বারা এটা আবদ্ধ থাকবে, তখন সেটাকে আমরা জটিল স্টেটমেন্ট বলতে পারবো। জটিল স্টেটমেন্টের গঠনটা এই যে এখানে দেয়া আছে। তারপর হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্টের মধ্যে তোমাদেরকে এই যে ইনপুট স্টেটমেন্ট গুলো একটু দেখে নিতে হবে। ইনপুট স্টেটমেন্ট হচ্ছে স্ক্যানএফ, তারপরে গেট ক্যারেক্টার, তারপর হচ্ছে গেটস, এগুলো হচ্ছে ইনপুট স্টেটমেন্ট, ঠিক আছে। ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা এই স্টেটমেন্ট গুলো ইউজ করি, স্ক্যানএফ, গেট সিএইচআর, তারপর হচ্ছে জিটিএস গেটস, এইগুলো আর কি ইনপুট স্টেটমেন্ট। তারপরে হচ্ছে ইনপুট স্টেটমেন্টের যে স্ক্যান এফটা ছিল ওইটার একটু বর্ণনা করছে, ঠিক আছে। আর স্টেট এখানে একটা জিনিস তোমরা দেখে নাও, যদি আমরা স্ক্যান এফ ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্টুডিও এই লাইব্রেরি ফাংশনটা যুক্ত করতে হবে, এগুলো আমরা পরে পড়বো, লাইব্রেরি ফাংশন আছে। আচ্ছা, দেখো এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে দেখো, এখানে বলা হয়েছে INTA, ঠিক আছে, এ একটা চলক, ঠিক আছে, এটা আমরা ঘোষণা করছি, এটা হচ্ছে একটা ইন্টিজার ডাটা, ঠিক আছে। আর আমাদের ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে দেখো স্ক্যানএফ আমরা ইউজ করছি, স্ক্যানএফ ইউজ করার পর আমরা পার্সেন্টেজ ডি দিছি, পার্সেন্টেজ ডি হচ্ছে এটার ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। আর এন্ড এ যে এখানে দেয়া আছে, এন্ড এটা হচ্ছে ওইটার অ্যাড্রেস, ঠিক আছে। এন্ড দ্বারা সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবা, এন্ড এ এটা দ্বারা তোমাদের অ্যাড্রেস কে নির্দেশ করে। আর এই যে পার্সেন্টেজ ডি, তারপরে পার্সেন্টেজ 1D F এরকম আছে, এগুলো হচ্ছে তোমাদের ফরম্যাট স্পেসিফায়ার। আর স্ক্যানএফ হচ্ছে তোমাদের ইনপুট ফাংশন।
তো দেখো ফরম্যাট স্পেসিফায়ার যেগুলো আছে এগুলো একটু দেখে নাও কোনটার জন্য কি। দেখো পার্সেন্টেজ সিটা কি কাজে আমরা ইউজ করতেছি, সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করার ক্ষেত্রে আমরা এই যে পার্সেন্টেজ সি টা ইউজ করতেছি, আর পার্সেন্টেজ ডি হচ্ছে ডেসিমেল ইন্টিজার টাইপের ডেটা। আর কার কার ক্ষেত্রে, স্ক্যানএফ আর প্রিন্টএফ। এই ক্ষেত্রে আমরা স্ক্যানএফটা দিয়ে আমরা ইনপুট নিব, আর প্রিন্টএফটা দিয়ে আমরা আউটপুটটা প্রদর্শন করব, মানে প্রিন্ট করব। ঠিক আছে, তো পার্সেন্টেজ সি এর ক্ষেত্রে স্ক্যানএফ প্রিন্টএফ, পার্সেন্টেজ জি এর ক্ষেত্রে স্ক্যানএফ প্রিন্টএফ, সবগুলোর ক্ষেত্রেই এরকম আছে। তারপরে হচ্ছে পার্সেন্টেজ 1D, ঠিক আছে, এটা কি করে, লং ডেসিমেল ইন্টিজার। ঠিক আছে, তারপরে পার্সেন্টেজ এফটা আমরা ইউজ করি ফ্লোট পয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, পার্সেন্টেজ 1F টা ইউজ করি ডাবল ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে, শুধুমাত্র এই যে কোনটা কার ক্ষেত্রে ইউজ করতেছি এই জিনিসগুলো একটু দেখে নেবে। তারপর হচ্ছে পার্সেন্টেজ ইউ, তারপর হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। পার্সেন্টেজ ও, এটা হচ্ছে অক্টাল ইন্টিজার। পার্সেন্টেজ এক্স, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ইন্টিজার। এস, পার্সেন্টেজ এস, এটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ঠিক আছে, এই যে এইটা আর এই জিনিসটা, এই দুটো একটু এভাবে এভাবে মনে রাখবা। ঠিক আছে, তারপর গেট ক্যারেক্টার ফাংশনটা একটু দেখি। গেট ক্যারেক্টারের জন্য লাইব্রেরি ফাংশনটা হচ্ছে ctype.h। ঠিক আছে, আর আমাদের এই যে দেখো এখানে এখানে আমরা লাইব্রেরি ফাংশন দেখছি, স্ক্যানএফ এর ক্ষেত্রে লাইব্রেরি ফাংশন হচ্ছে তোমাদের studio.h। ঠিক আছে, এইভাবে কম্পেয়ার করে জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, গেট ফাংশনের এখানে গঠনটা দেয়া আছে, প্রথমে ভেরিয়েবল নেম, তারপর ইকুয়াল দিয়ে গেট ক্যারেক্টার। তারপর হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্ট হচ্ছে তোমাদের একটু আগে যেটা বললাম, যেটা দিয়ে আমরা আউটপুটটা প্রিন্ট করতেছি। এখানে দেখো স্ক্যানএফ এর আউটপুট স্টেটমেন্টটা ছিল প্রিন্টএফ। ঠিক আছে, এরকম অনেকগুলো আউটপুট স্টেটমেন্ট আছে। এই যে দেখো প্রিন্টএফ, পুটস, তারপরে পুট ক্যারেক্টার, এরকম অনেকগুলো আউটপুট স্টেটমেন্ট আছে, এগুলো দিয়ে আমরা আউটপুটটা প্রিন্ট করি, আউটপুটটা প্রদর্শন করি। ঠিক আছে, তো প্রিন্টএফ এর জন্য আমরা সবসময়, স্ক্যানএফ এর জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি। ঠিক আছে, তো আর এটার ক্ষেত্রে আমরা ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, এগুলো সব আমরা প্রদর্শন করি। ভাইয়া হ্যাঁ, সবাইকে হ্যালো, বলেন। এই যে বিলাল নাম যার, তাকে একটু মিউট করতে বলেন। ও আচ্ছা, চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা বিল্লাল আপনি মিউট করে দেন। আচ্ছা শাহজাদা, আপনি কিছু বলছেন তো, এটা হচ্ছে ভাইব্রেট হয়ে আসছে, কথাটা আপনার আসে না। আপনার যদি কোনো কথা থাকে এটা চ্যাট বক্সেও জানাতে পারেন, নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় কথা আসে না। তো দেখো, তারপরে এইখানে দেখো গেট পুটস হচ্ছে, গেটস হচ্ছে তোমাদের ইনপুট নেওয়ার ক্ষেত্রে, আর পুটস হচ্ছে আউটপুটের ক্ষেত্রে। দেখো গেটস এর ক্ষেত্রে আমরা গেট যদি গেটস ইউজ করি তাহলে আমাদেরকে পুটস ইউজ করতে হবে, যেমন আমরা স্ক্যানএফ এর জন্য আমরা প্রিন্টএফ ইউজ করতাম। ঠিক আছে, তারপর হচ্ছে গেট সিএইচআর এর ক্ষেত্রে আমাদেরকে পুট সিএইচআর অবশ্যই ব্যবহার করতে হবে। গেট সিএইচআর হচ্ছে তোমাদের ইনপুট নেওয়ার ক্ষেত্রে, পুট সিএইচআর হচ্ছে তোমাদের আউটপুট নেওয়ার ক্ষেত্রে। এগুলোই জিনিস। এখানে একটা ফাংশন দেয়া আছে, তোমরা একটু দেখো, 3টি সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম। অনেক প্রোগ্রাম দেওয়া আছে, আমি একটা একটু ধরে বুঝাই। তো দেখো ইনক্লুড স্টুডিও.h আমরা কেন ব্যবহার করলাম এটা একটু বলো তো তোমরা। একটু আগে পড়ায় আসছি। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, জি ভাইয়া পাচ্ছে। হ্যাঁ মানে তোমরা বলো যে, আমি এখানে দেখো একটা কথা বলছি যে studio.h আমরা কেন ইউজ করলাম এখানে। একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি। এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে, বাসায় তো পড়বা ঠিক আছে, কিন্তু ক্লাসে এই জিনিসগুলো মনোযোগ দিতে হবে তোমাদেরকে। এই যে দেখো
scanf এর জন্য আমরা কি ইউজ করি, studio.h লাইব্রেরি ফাংশনটা আমরা কি করি, যুক্ত করি। দেখছো, একটু আগে কিন্তু এটা আমি পড়াই গেছি, এই জন্য জিজ্ঞেস করলাম। আর এখানে আমরা studio.h ইউজ করছি কারণ আমরা এখানে printf scanfটা ইউজ করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্লুড conio.h, তারপরে মেইন ফাংশন আসলো, তারপর আমরা ইন্টিজার abc আমরা এগুলো ভেরিয়েবল গুলো ঘোষণা করে নিলাম। তার মানে আমাদের abc তিনটাই হচ্ছে আমাদের ইন্টিজার হবে, আর আমাদের যে সামটা বের হবে ওইটাও ইন্টিজার। তারপরে আমরা printf, ঠিক আছে, printf মানে কম্পিউটারের মনিটরে এই লেখাটা প্রদর্শন হবে, এন্টার দ্য ভ্যালু এ, ঠিক আছে। এখন এই যে এন্টার দ্য ভ্যালু হবে, এটা কম্পিউটার মনিটরে প্রিন্ট করলো, মানে আমাদেরকে একটা ভ্যালু ইনপুট দিতে বললো। তখন আমরা এই যে স্ক্যানএফ এর মাধ্যমে আমরা একটা ইনপুট দিব, ঠিক আছে। ইনপুট দিব কি, এ, ঠিক আছে। এ আমরা ইনপুট দিলাম, এর একটা যে কোনো মান দিলাম, 1 2 যে কোনো একটা দিয়ে দিলাম ইন্টিজার নাম্বার। তারপর এটা দেওয়ার পর যখন আমরা এন্টার প্রেস করব তখন আমাদের আবার আরেকটা জিনিস প্রিন্ট আসবে মনিটরে, সেটা হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ বি। তখন আমরা বি এর ভ্যালু দিলাম, 1 2 বা 3 যে কোনো একটা দিয়ে দিলাম। তারপরে আবার আমাদের ইনপুটটা নেওয়ার জন্য আমাদের এই জিনিসটা লাগবে, scanf %d and b, ঠিক আছে। এই জিনিসটার মাধ্যমে আমরা ইনপুটটা দিব, ঠিক আছে। তারপরে আবার একটা জিনিস প্রিন্ট হবে কারণ আমরা তিনটা সংখ্যা যোগ করতেছি, ঠিক আছে। আবার আমাদেরকে স্ক্রিনে দেখাবে যে এন্টার দ্য ভ্যালু অফ সি, তখন আমরা সি এর মানটা বসাই দিলাম। আর সি এর মানটা যে আমরা বসালাম, ঠিক আছে, ওইটার কাজটা করে দিল হচ্ছে তোমাদের এই যে scanf ফাংশনটা। এ হচ্ছে ইনপুটটা নিল, %d আর and c হচ্ছে তোমার সি, যে আমরা যে ভ্যালুটা নিলাম ওইটার হচ্ছে অবস্থান, ঠিক আছে, কোন জায়গায় এটা সংরক্ষণ হলো, ঠিক আছে। তারপর আমাদের এই যে তারপর আমাদের মেইন যে সমীকরণ ওইটা আমরা ইউজ করছি এখানে, মানে তিনটা সংখ্যা আমরা যোগ করবো যেহেতু a প্লাস বি প্লাস সি। তারপর এই প্রিন্টএফ দিয়ে আমরা ফলাফলটা প্রিন্ট করলাম, ঠিক আছে। তাহলে সাম ইকুয়াল, তারপরে আমাদের যে সামটা ওইটা আমাদের স্ক্রিনে প্রদর্শন করবে। তারপরে গেট শেষ দিয়ে আমরা ফাংশনটা শেষ করে দিলাম, ঠিক আছে। এই যে ফলাফলটা দেখো, এন্টার দ্য ভ্যালু অফ এ এরকম দেখাবে, তখন তোমরা ইনপুট দেবা, তারপর এরকম ইনপুট দিয়ে তারপর সামেশনটা ক্যালকুলেট করা যাবে। আচ্ছা, এই ফাংশনটা কি বুঝতে পারছো, মানে এই যে এই প্রোগ্রামটা, যদি এটা অনেক সহজ। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো তোমাদের প্রোগ্রাম দেয়া আছে তিনটে সংখ্যার গড় নির্ণয়ের ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে তোমরা একটু দেখে নিবা, যদিও তোমাদের এই প্রোগ্রামগুলো এমসিকিউতে আসার সম্ভাবনা নাই, কিন্তু এই যে ছোট ছোট প্রশ্ন studio.h এগুলো কেন আসলো, এই যে এই জিনিসগুলা একটু দেখে নিবা, ঠিক আছে। তারপর আমরা পড়বো কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে, কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা এই যে দুই ভাগে ভাগ করতেছি, কন্ডিশনাল কন্ট্রোল আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল, ঠিক আছে। কন্ডিশনাল মানে তো তোমরা জানো শর্তমূলক। তো কন্ডিশনালের ক্ষেত্রে বিভিন্ন প্রকার আমরা স্টেটমেন্ট পাই, সেগুলো হচ্ছে ইফ স্টেটমেন্ট, তারপরে ইফ এলস, তারপর হচ্ছে নেস্টেড ইফ বা ইফ এলস স্টেটমেন্ট, তারপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট, ঠিক আছে। তো দেখো কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে ইফটা কিভাবে কাজ করে। ইফটা কিভাবে কাজ করে তোমাদের এখানে একটা সাধারণভাবে দেয়া আছে, কোন একটা জিনিস, দেখো এখানে কোন একটা জিনিস যদি যদি ট্রু হয়, মানে ইফ ট্রু যদি হয় তাহলে তোমাদের এটা দেখো 1, আর যদি ট্রু না হয় সেক্ষেত্রে ওটা ফলস। ফলস মানে 0, একটা সাধারণভাবে আর কি বুঝাই দিছে যে এই জিনিসটা হলে এটা, না হলে ওইটা, এরকম একটা জিনিস বোঝাবে ইফ স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে। তো ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটা প্রোগ্রাম এখানে আমরা দেখি, ঠিক আছে, ধনাত্মক না ঋণাত্মক। তো এখানে দেখো যে প্রথমে আমাদেরকে এই যে এগুলো আমরা লিখলাম, তারপরে মেইন ফাংশনে আমাদেরকে একটা ভ্যালু এন্টার দিতে বললো, আমরা যে কোনো একটা ভ্যালু এন্টার দিলাম। কারণ ওই ভ্যালুটা যদি 0-র থেকে বড় হয়, যদি 0-র থেকে বড় হয় তাহলে হবে সেটা পজিটিভ, ঠিক আছে। আর যদি 0-র থেকে ছোট হয় তাহলে সেটা অটোমেটিকলি নেগেটিভ প্রিন্ট করে দিবে, ঠিক আছে। এইটাই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে ইফ এল স্টেটমেন্ট, ঠিক আছে। দেখো এটার ক্ষেত্রে একটি মাত্র শর্ত থাকে, ঠিক আছে। যদি শর্তটা সত্য হয় তাহলে ইফ এলস স্টেটমেন্টটা কার্যকরী হবে। এটার ক্ষেত্রে দেখো কোন সংখ্যা জোড় না বিজোড় তা বের করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখছি, ঠিক আছে। প্রথমে আমরা একটা ভ্যালু দিব, তারপর এখানে দেখো ভ্যালুটা যদি প্রথমে দেখো x %2 =
0। ঠিক আছে, এটার ফলাফল দেখো, এন্টার দ্য ভ্যালু, যখন আমরা 10 দিলাম, ঠিক আছে, 10টাকে ও ওর মতো করে সাজাই নিল, সাজাই নেওয়ার পর যদি ওইটা দেখলো যে ওইটা ওইটা হচ্ছে 2-এর, মানে আমাদের যে জোড় সংখ্যাগুলো আছে, ঠিক আছে, জোড় সংখ্যাগুলো 2 থেকে শুরু হয়, ঠিক আছে, 2-এর পর হচ্ছে তারপরে 4, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ যোগ করে এভাবে জোড় সংখ্যাটা আসে। তো এই সূত্রের মধ্যে যখন এটা পড়বে তাহলে ওটা জোড়, না হলে ওটা হবে বিজোড়। ঠিক আছে, ইফ এলস স্টেটমেন্ট এভাবে কাজ করে। যদি ওটা এই শর্তটা পূরণ করে তাহলে ওটা হচ্ছে ইভেন নাম্বার, আর যদি না করে তার মানে এলস, যদি ওটা না হয় তাহলে হচ্ছে তোমাদের প্রিন্ট করে দিবে ওটা হচ্ছে অড। ঠিক আছে, আমাদের অড এর সূত্র ইউজ করে আমাদেরকে ওইটা অড বের করা লাগলো না, আমরা একটা সিদ্ধান্ত দিয়ে আমরা আরেকটা সিদ্ধান্ত চলে যেতে পারতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ইফ এলস। ঠিক আছে, তারপর হচ্ছে নেস্টেড ইফ এলস, এটা আমরা একাধিক শর্ত যাচাইয়ের ক্ষেত্রে নেস্টেড ইফ এলস, ঠিক আছে, এটা ইউজ করি। আচ্ছা, তারপর হচ্ছে সুইচ, একটু দেখো, একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নিয়ে কাজ করার জন্য সি প্রোগ্রামে সুইচ স্টেটমেন্ট দেওয়া হয়, মানে একাধিক স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি তখন আমরা সুইচ করে যে কোনো একটা স্টেটমেন্টে চলে যেতে পারবো, এটা হচ্ছে সুইচ। আর সুইচ স্টেটমেন্ট 4টি কিওয়ার্ড নিয়ে কাজ করে: সুইচ, কেস, ব্রেক এন্ড ডিফল্ট। তারপর চলে আসলো তোমাদের লুপ। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো অনেকগুলো লুপ দেওয়া আছে: ফর লুপ, ডু হোয়াইল লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ, তারপর হচ্ছে কন্টিনিউ, তারপর হচ্ছে গো টু স্টেটমেন্ট। তো এগুলো আমরা কম্পারিজন হিসেবে পড়বো। এই যে তোমরা দেখো এখানে ফর, হোয়াইল আর ডু হোয়াইল, তিনটা লুপ ইউজ করে তিনটার পার্থক্যটা তোমরা দেখতে পারবা। ঠিক আছে, তো এখানে একটা সাধারণ একটা জিনিস দিয়ে রাখছে, এটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম। ঠিক আছে, এখানে দেখো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিন্তু ইউজ করা হয়েছে, এখানে আবার তোমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কাজে লাগবে। দেখো প্রোগ্রামটা আমরা শুরু করলাম, ইনক্লুড স্টুডিও এস দিয়ে প্রোগ্রামটা শুরু করে দিলাম, তারপরে ইন্টিজার এ, ঠিক আছে, ফর এ ইকুয়াল 1, ঠিক আছে, তারপর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল 5, তারপর হচ্ছে এ প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফর লুপ দিয়ে করা হইলো। তারপর এখানে দেখো হোয়াইল লুপ দিয়ে যদি আমরা এটাকে করি, তো হোয়াইল লুপের ক্ষেত্রে তোমরা এখানে দেখো, ঠিক আছে, ফরের ক্ষেত্রে সিনট্যাক্সটা দেখো, হোয়াইলের ক্ষেত্রে দেখো। ফরের ক্ষেত্রে আমরা এই যে এ ইকুয়াল 1, তারপর আমাদের যে শর্তটা আছে এ লেস দেন ইকুয়াল 5, তারপর আমাদের যে ইনক্রিমেন্ট, আমরা সবকিছু ফরের ভিতরে আমরা লিখে রাখছি। কিন্তু আমাদের এই জায়গায় হোয়াইল লুপ যখন আমরা ইউজ করব, সেক্ষেত্রে তোমরা দেখো হোয়াইলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের যে শর্তটা, সেই শর্তটা হোয়াইলের ভিতরে আমরা রেখে দিছি। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছে, আচ্ছা আপনি কোনো প্রশ্ন থাকলে বলেন। বিলাল, আপনি হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে আমরা আগাই। তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ। ঠিক আছে, তো ডু হোয়াইল লুপে তোমাদের যেটা হবে সেটা দেখো, প্রথমে ডু দিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা শুরু করব। ঠিক আছে, তারপর আমাদের এই যে দেখো আমরা প্রিন্টএফ দিয়ে আমরা আমাদেরকে একটা ইনপুট দিতে দেওয়ার জন্য বলা হলো, তখন আমরা একটা ইনপুট দিলাম, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হইলো, তারপরে আমাদের হোয়াইলটা আসলো। ঠিক আছে, হোয়াইলটা দেখো এখানে নিচে, তার মানে আমাদের শর্তটা কিন্তু আমরা নিচে লিখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ডু হোয়াইল লুপের সিনট্যাক্স। ঠিক আছে, আরেকটা জিনিস আসছে তোমাদের উপরে, নেক্সট একটু দেখাই, এই যে গো টু স্টেটমেন্ট। ঠিক আছে, ইফ এলস ইফ ফর হোয়াইল ইত্যাদি ছাড়া গো টু স্টেটমেন্ট কাজ করতে পারে না। ঠিক আছে, আর শর্তের মান সত্য হলে গো টু স্টেটমেন্ট কার্যকরী হয়। এই যে দেখো অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট গুলো থেকে আমরা গো টু স্টেটমেন্ট দ্বারা যে কোনো স্টেটমেন্টটাতে যেতে পারবো। আচ্ছা,
এগুলো তোমাদের এত বিস্তারিত আসবে না, এগুলোর মধ্যে থেকে ছোট ছোট এমসিকিউ গুলো আসবে, তো এগুলো আমি ওইভাবে দেখাচ্ছি না। শুধু কি তারপর কি হচ্ছে দেখো, এমসিকিউ আসবে ভাইয়া? কেউ কি কিছু বলতেছো? দেখো অ্যারে, ঠিক আছে, অ্যারে এরপর ফাংশন, তারপর অধ্যায়টা শেষ। তো অ্যারে নিয়ে আমরা একটু দেখি। একই ধরনের সমপ্রকৃতির ডেটার সমাবেশকে বলা হচ্ছে অ্যারে, ঠিক আছে। ঠিক আছে, অ্যারেকে এরকম ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আমরা উপস্থাপন করি। তো অ্যারেকে মাত্রা অনুসারে মোটামুটি ভাবে 3 ভাগে ভাগ করা যায়, একমাত্রিক, দ্বিমাত্রিক আর হচ্ছে ত্রিমাত্রিক। তো এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে একটা সূত্র দেয়া আছে। আচ্ছা, একমাত্রিক যে অ্যারেটা আছে এটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটি কলাম, আর সারির ক্ষেত্রে আমরা একাধিক সারি ইউজ করব। আর যদি আমরা একটি মাত্র সারি ইউজ করি তাহলে আমরা একাধিক কলাম উপস্থাপন করতে পারবো, ঠিক আছে। তার মানে সারি আর কলামের মধ্যে যে কোনো একটা হইতে হবে, আর বাকিগুলো আমরা একাধিক ইউজ করতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। এখানে তোমরা একটা জিনিস দেখো, দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রে একাধিক সারি এবং একাধিক কলাম থাকে, ঠিক আছে। এবং সারি আর কলামের যে আমাদের সংখ্যাটা নির্ণয় করার ক্ষেত্রে একটা কিন্তু সূত্র আছে, ঠিক আছে। তো দ্বিমাত্রিক অ্যারেটা আমরা কিভাবে ঘোষণা করতে পারি? প্রথমে আমরা ডেটা টাইপ দিব, তারপরে অ্যারের নেমটা দিব, আমরা কিসের অ্যারে করতেছি, তারপরে আমাদের রো সাইজ আর কলাম সাইজ দিব, ঠিক আছে। যেমন দেখো, ডেটা টাইপটা দিলাম ইন্টিজার, তারপর হচ্ছে মার্কস, এটা হচ্ছে অ্যারে নাম, ঠিক আছে। তারপর হচ্ছে 3 আর 4 দিলাম, তার মানে হচ্ছে 3টা হচ্ছে তোমাদের রো সাইজ আর 4টা হচ্ছে কলাম সাইজ, ঠিক আছে। আর 3টা রো আর 4টি কলাম গঠিত মোট ইন্টিজার টাইপের কয়টা রাখা যাবে ডেটা? 12টা, ঠিক আছে। তাহলে রো আর কলাম গুণ করে কয়টা ডেটা রাখা যাবে ওইটা আমরা হিসাব করে ফেলতে পারতেছি। এই যে তোমরা দেখো এটার ব্যবহারটা দেখো, এখানে আমরা ইন্ট মার্কস 3 4 ইউজ করছি, তার মানে 3টা কলাম 4টা সারি, এইভাবে দেখো এই যে ফলাফলটা তখন আমাদের এইভাবে প্রিন্ট হবে, দেখো। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের এই যে দেখো ত্রিমাত্রিক অ্যারে, মূলত ত্রিমাত্রিক অ্যারে হলো অ্যারের অ্যারে, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। আর আর একটা বিষয় এখানে দেয়া আছে, কোন অ্যারে ঘোষণা করলে কম্পাইলার যেটা আছে ওইটা মেমোরিতে 100 অ্যারে উপাদানের জন্য স্থান নির্দিষ্ট করে। এমসিকিউর জন্য এই বিষয়গুলো একটু দেখতে হবে, ঠিক আছে। তো অ্যারেটা আমরা কেন ইউজ করি? অ্যারেটা ইউজ করলে আমরা একই নামে অনেকগুলো চলক আমরা ইউজ করতে পারি। এখানে দেখো এগুলো বইয়ে দাগানো আছে, আর দাগানো বইটাও তোমাদেরকে দেওয়া হবে, তোমরা এগুলো একটু সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের ফাংশন। সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখি। আচ্ছা, তো আমরা যে ফাংশনটা আমরা কেন ইউজ করি, আমরা যে একটা প্রোগ্রাম লিখবো, ঠিক আছে, ওই প্রোগ্রামটা অনেক বড় যাতে হয়ে না যায়, ওই প্রোগ্রামটাকে বিভিন্ন বিভিন্ন সেক্টরে ভাগ করে ছোট ছোট করে আমরা প্রোগ্রামটা নির্বাহ করব, ঠিক আছে। মূলত এর জন্যই আমাদের ফাংশন দরকার, ঠিক আছে। তো সি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফাংশন সেটা হচ্ছে আমরা মেইন ফাংশন, এটা খুব বেশি আমরা ইউজ করি, ঠিক আছে। আর সি ভাষা লাইব্রেরি ফাংশন, এই যে প্রিন্টএফ, গেট সিএসএফ, পুট সিএসএফ, এগুলো আমরা আগে পড়ে আসলাম একটু আগে। তো ফাংশন হচ্ছে দুই প্রকার, লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, ঠিক আছে। এখন কোনটা কি? লাইব্রেরি ফাংশন হচ্ছে তোমাদের ফিক্স বা মানে পূর্ব থেকেই তৈরি করা আছে, ঠিক আছে, এরকম একটা ফাংশন। যেমন দেখো পূর্ব থেকে তৈরি করা থাকে এবং ফাংশনের প্রোটোটাইপ এবং বিভিন্ন ধরনের হেডার ফাইলে দেয়া থাকে, ঠিক আছে। এবার লাইব্রেরি ফাংশনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আর হেডার ফাইল কি? হেডার ফাইলটা আমরা একটু আগে দেখতেছি এই যে এখানে। তো লাইব্রেরি ফাংশন দুই প্রকার হচ্ছে, সংখ্যাবাচক আর একটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। তো গাণিতিক কার্য সম্পাদন করে যেটা সংখ্যাবাচকটা, আর কোন স্ট্রিং এর মান বের করা যায়, ঠিক আছে, ওই ফাংশনটাকে, যেই ফাংশনটা দ্বারা, ওইটা হচ্ছে স্ট্রিং ফাংশন। তো তোমাদের এই যে ছকটা, এটা একটু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এই হেডার ফাইল যেমন studio.h এর আন্ডারে কোন কোন ফাংশন আছে, ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবা। যেমন স্টুডিও ডট এর আন্ডারে কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম প্রিন্টএফ আছে, প্রিন্টএফ স্ক্যানআপ দুইটাই আছে।
তারপর হচ্ছে পুট সিএচআর, গেট সিএচআর, তারপর হচ্ছে এবিএস, ডাইভারজেন্ট, এগুলো আছে। তারপরে ম্যাথ ডট এইচ এর মধ্যে কোনগুলো আছে, যেমন আমরা যদি কোনো ফাংশনে এসকিউআরটি অর্থাৎ স্কোয়ার রুটটা যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে উপরেই আমাদেরকে হেডার ফাইলে ম্যাথ ডট এইচ এইটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তার সেক্ষেত্রে আমরা যদি পাওয়ার এইটা যদি ইউজ করি সেক্ষেত্রেও, তারপরে সাইন ট্যান কস ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো এগুলোও যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে ম্যাথ ডট এইচ দিতে হবে। তারপরে কোনীয় ডট এইচ, কোনীয় ডট এইচ এইচ হচ্ছে তোমাদের গেট সিএইচ আর হচ্ছে ক্লিয়ার এসসিআর। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমাদের ক্লিয়ার করে স্ক্রিন, স্ক্রিন পরিষ্কার করে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা গেট সিএইচ আর হচ্ছে সিএল আর এসসিআর, এটার ক্ষেত্রে আমরা কোনীয় ডট এইচ টা ইউজ করব। ঠিক আছে, তারপরে এআরসি, তারপরে বিএআর, সার্কেল, তারপরে লাইন, এই যে জিনিসগুলো এগুলোর ক্ষেত্রে আমরা গ্রাফিক্স ডট এইচ এই জিনিসটা আমরা ইউজ করব। ঠিক আছে, এই টেবিলটা একটু দেখে রাখবা, মানে কোনটার হেডার ফাইল কোনটা, এগুলো কিন্তু সহজেই এমসিকিউতে দিয়ে দেবে। তারপরে দেখো ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন, তারপর হচ্ছে ফাংশনের কাজ দেয়া আছে। তারপর এখানে একটা দেখো, সি প্রোগ্রামে কোনো লাইব্রেরি ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করতে গেলে সাধারণত 4টি বিষয়, ঠিক আছে, লক্ষ্য রাখতে হবে। ফাংশন বর্ণনা, ফাংশন কল, ফাংশন প্রোটোটাইপ, ফাংশনের রিটার্ন টাইপ বা রিটার্ন স্টেটমেন্ট। এগুলো আর কি ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য হয়। তো এর মধ্যে থেকে যে এমসিকিউ গুলো ওগুলো কিন্তু আমি এইভাবে দাগাই দিছি। এখানে দেখো সি প্রোগ্রামে ব্যবহৃত দেখো মেইন ফাংশনের পূর্বে ইনক্লুড, আমরা কি করি ফাংশনের প্রথমে আমরা ইনক্লুড, ঠিক আছে, ইনক্লুড করে নেই। ঠিক আছে, মেইন ফাংশনটাতে, ঠিক আছে, ওইটা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে ফাংশন কল, আবার প্রতিটা ফাংশনের শেষে যে আমাদেরকে এই যে এই চিহ্নটা দিতে হয়, এগুলা এগুলা হচ্ছে এর মাঝে এমসিকিউ যেগুলো আছে এগুলো আমি একটু দাগাই দিছি, তোমরা এগুলো একটু দেখে দেখে পড়ে নিবা। ঠিক আছে, তো আমাদের রানিং আউট অফ টাইম, অর্থাৎ 30 মিনিট শেষের দিকে, কিছুক্ষণ পর কেটে যাবে এমনিতে। ক্লাসটা শেষ করে দিচ্ছি, আর এটা তোমাদেরকে একটু পর গ্রুপে গুগল ড্রাইভ লিংক দিয়ে দেওয়া হবে, দেখানো বইটা। আর এমসিকিউটা তোমাদের আজ থেকেই আছে। আচ্ছা, তো ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি, তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, বই তো আজকে শেষ হইলো। এটা অধ্যায়। ভাইয়া কালকের পরীক্ষায় কি 75 থেকে আসবে? পরীক্ষা তোমাদের কবে নিতে চাইছে, কালকে? ভাইয়া আচ্ছা, থেকে এই চ্যাপ্টার থেকে আসবে না চতুর্থ? আচ্ছা, কালকে তোমাদের এখন কিরকম পরীক্ষা, তোমাদের পরীক্ষা তো মেইনলি হয় ফ্রাইডে। ঠিক আছে, এখন কালকে যে তোমাদের কেমন পরীক্ষা নিবে সেটা তো বলতে পারতেছি না, তোমাদেরকে জানাই দিবে আপু। ঠিক আছে, কালকের পরীক্ষার টপিকটা তোমরা গ্রুপে একটু দেখে নিবা। ঠিক আছে, একটু পর তোমাদের বলে দিবে। আর তোমাদের শুক্রবার যে পরীক্ষাটা হবে সেটাতে পুরো প্রোগ্রামিং অধ্যায়টা থেকেই পরীক্ষা হবে। আর তারপরে বুধবারের ক্লাসে এখন দেখি কোন টপিকটা, আর একটা চ্যাপ্টার বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিলাম।